সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে এক ধরনের মানে কি বলবো এখন জটিলতা তৈরি করা হয়েছে। আজকে শিরোনামে আপনারা মোটামুটি একটি আভাস পাচ্ছেন যে দুই আসিফের পাতানো ফাঁদে ইশরাক হোসেন এবং গেজেট হয়ে তাকে শপথ পাঠ করানো হয়নি, এখন বলছে সময় শেষ। এবং ইশরাকের যারা অনুসারী আছেন ঢাকার আদিবাসী বা ঢাকারবাসী, তাদের অনেকেই এখনো আন্দোলন করছেন, তারা অবস্থান নিয়েছেন। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, এটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব ইশরাক হোসেন। তিনি হচ্ছেন, আপনাকে কি বলবো, আপনি হচ্ছেন নির্বাচিত মেয়র নাকি গেজেটেড মেয়র? মানে আপনি তো, আপনি আমাকে ইশরাক বলি, ইশরাকই বলেন। শব্দটার প্রতি আমার মানে একটা ঘৃণা চলে আসছে। নাটক হলো আদালতের রায়ে মেয়র ইলেক্ট ইশরাক হোসেন, আপনাকে স্বাগত জানাই। প্রথমে ইশরাক, আমি একটু যেতে চাই যে আমাদের দর্শকদের অনেকে হয়তো একটু মানে অনেকের মানে নেগেটিভ প্রোপাগান্ডা, নেগেটিভ প্রচারণা আপনার বিষয়টা নিয়ে অনেক বেশি, বিশেষত আমাদের গণমাধ্যমে যে ফ্যাসিস্টদের যে দোসর বসে আছে তারাও স্পষ্টভাবে প্রকৃত বিষয়টাকে সামনে আনছে না, যেটি আমি গত বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করছিলাম। তো আজকে আসিফের একটা ইন্টারভিউ, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এলজিইডি, তার একটি ইন্টারভিউ থেকেই যদি আমি বিশ্লেষণ করি দর্শকদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমি যদি দেখাই, দর্শক, কালবেলা পত্রিকায় আজকে আসিফের একটি ইন্টারভিউ ছাপা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা, দক্ষিণ সিটির মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই, তিনি আজকে এই কথা বলেছেন। এবং তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এবং আমি যদি আপনাদেরকে ইন্টারভিউ থেকে একটু পড়ে শোনাই, তিনি বলছেন যে আপনারা জানেন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হওয়ার পর আমাদের আর শপথ দেওয়ার সুযোগ নেই। যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল সে অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম, কিন্তু কমিশন নতুন করে সিদ্ধান্ত জানায়নি। তিনি বলেন নির্বাচন কমিশন বলছে তারা গেজেট প্রকাশ করেনি, অথচ 15 দিন পর এসে জানিয়েছে। তখন গেজেটের কার্যকারিতা শেষ হয়ে গেছে, 20 দিন পার হয়ে গেছে। একদিকে একটি অকার্যকর গেজেটকে আবার সিদ্ধান্ত হিসেবে ধরা হয়েছে, এটা আমাদের জন্য খুব বিভ্রান্তিকর। আসিফ বলছেন আপিল বিভাগ যেভাবে পর্যবেক্ষণ দিয়েছে তাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ গেজেটটি কার্যকর থাকলে 20 দিন আগে সেটি অকার্যকর হয়ে গেছে। অন্যদিকে আমাদের যে সিটি কর্পোরেশন তার মেয়াদও শেষ হয়ে গেছে। আমি নিজে আইনজ্ঞ না, তবে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তিনি একজন প্রফেসর ও আইন বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয় দেখেন, তিনি যেমন ব্যাখ্যা করেছেন আমি যতটুকু বুঝেছি তাই বলেছি। তো ইশরাক, আসিফ নজরুল সাহেব আইনজ্ঞ নন, তিনি আইনের একজন শিক্ষক এবং তিনি আন্তর্জাতিক রিভার লটা পড়ান। তো তাকে আইনজ্ঞ বলার মতো কোনো যৌক্তিকতা নাই। আইনজ্ঞ ছিলেন আমাদের হাসান আরিফ সাহেব, সাবেক যিনি ইন্তেকাল করেছেন, তিনি ছিলেন আইনজ্ঞ। জীবনের দীর্ঘ সময় তিনি আইন পেশায় ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আসিফের এই যে ব্যাখ্যা, তো মানে এই ব্যাখ্যাতে বোঝা যাচ্ছে যে গেজেট হওয়ার পরে আপনি শপথ নিলে হয়তো 20 দিন মেয়র পদে থাকতে পারতেন, মানে আইন ধরে। তো টোটাল বিষয়টাকে একটু ক্লিয়ার করবেন, একটু সংক্ষেপে একটু ক্লিয়ার করবেন, এবং আপনার বক্তব্যটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। জি, আচ্ছা, ধন্যবাদ কনক ভাই। অনেকদিন পর আপনার সাথে বিশেষ সময় আপনার সাথে ইন্টারভিউ দেওয়া হয়, এন্ড আই রিয়েলি এনজয় ইট। এবং আপনি সবসময় একেবারে সত্যটাকে, নির্মোহ সত্যটাকে তুলে ধরে আনেন। এবং আজকে প্রোগ্রামটির যে হেডলাইনটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাথে পরে এই বিষয়ে আরো বিস্তারিত আমার জানার রয়েছে, কারণ আপনি অলরেডি ইনভেস্টিগেট করে ফেলেছেন। কনক ভাই, আসলে আপনি যেটা পড়ে শোনালেন, এখন আপনি যদি আমার কাছে আইনি বিষয়ে জানতে চান তাহলে আমাকে সেই গ্যাজেট প্রকাশের আগ থেকে শুরু করে দীর্ঘ হয়তোবা পুরো সময়টা পেরিয়ে যাবে। তো আমি খালি এতটুকু বলবো যে থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস, টাইম টু টাইম আমাদের আইনজীবী প্যানেল রয়েছে। আমাদের উচ্চ আদালতে আপনি জানেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার কাজল,
আপনার নিম্ন আদালতেও আমাদের বিএনপির একটা বড় প্যানেলরা ছিলেন, তারাও নিয়মিত ব্রিফিং করে গিয়েছে। এবং এখানে আসলে আমি এতগুলো মানে ভুল ভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে যে আমি আসলে কোনটা উত্তর দিতে গিয়ে কোনটা দিব আমি বুঝে পাচ্ছি না। তবে নিশ্চয়ই এত বড় বড় যারা আইনজীবীরা রয়েছেন তারা নিশ্চয়ই একটা মিথ্যা সাফাই বা মিথ্যা জিনিস নিয়ে, বিশেষ করে একটা জিনিস যেটা ন্যাশনালি ফোকাসড হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তারা ক্রমাগত ব্যাখ্যা দিয়ে যাবেন না, তাই না? তাই ওনার সর্বশেষ আমাদের রেজিস্ট্রার কায়সার কামাল, রেজিস্ট্রার মাহবুদ্দিন ভৌগোল সবাই বলেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়টার পরে যে এখানে কোনো আইনগত বাধাই নাই। আর গ্যাজেট প্রকাশের পর থেকে কিভাবে সময় ক্ষেপণ করা হয়েছে, এবং গ্যাজেট প্রকাশের আগে যখন নির্বাচন কমিশনে আমরা প্রথম যখন রায়টি পেলাম ট্রাইব্যুনাল থেকে রায়টি রাইডারের মাধ্যমে এটা নির্বাচন কমিশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনে পাঠানোর পর থেকে কিন্তু মূলত এই যে এগুলো শুরু হলো, এবং আনঅফিসিয়ালি অনেক কিছুই আমি জানি যেগুলা আমি এখন হয়তো ওগুলো তো প্রমাণ থাকে না, বাট নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। এটা নির্বাচন কমিশনের ভেতর থেকেই আমাকে হর্সেস কয়েকজন যারা থাকে, আমি এখন বলবো না, স্পেসিফাই করবো না, তাদের পক্ষ থেকে আমাকে সরাসরি বলা হয়েছে যে এটি আইন মন্ত্রণালয় পাঠানোর জন্য অন্তত 2জন উপদেষ্টা তাদেরকে সরাসরি ফোনে কথা বলেছেন। যেই জাজ সাহেব এই আপনার ট্রাইব্যুনালের এই রায়টি দিয়েছেন তার সাথে আমার সরাসরি কোনোদিন কথা বলার সুযোগ হয় নাই। তবে আমি সমর্থিত এবং ভেরিফাইড সোর্স থেকে জানতে পেরেছি রায় দেওয়ার সাথে সাথেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ে অনেকেই ফোন করে তাকে হুমকি ধামকিও দিয়েছে। আচ্ছা, এই গেল আপনার নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়ার বিষয়টি। কমিশনের উপরে বাধ্যবাধকতা ছিল যে 10 দিনের মধ্যে গেজেট পাবলিশ করতে হবে, এটা রায়ের একদম লাস্টের লাইনে লেখা রয়েছে। তো কমিশন যেটা বললাম যে আইন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তাদের উপর চাপ প্রয়োগ করা হয় এবং তারা সেটি পাঠায়। হোয়ারাজ যেটা অলরেডি আদালত রায় দিয়ে দিয়েছে সেখানে আইন মন্ত্রণালয়ের কিন্তু কোনো মতামতের বিষয় থাকে না। আদালত বড় নাকি একটা মন্ত্রণালয় বড়? ডেফিনেটলি আদালত বড়। যদি তাদের কাছে মনে হতো যে এটাকে চ্যালেঞ্জ করার বিষয় রয়েছে, তারা কমিশন এটাকে চ্যালেঞ্জ করতো, বাট কমিশনের কিন্তু একটা নিজস্ব আইন শাখা রয়েছে এবং সেখানে ফরমার 2জন না 3জন ডিস্ট্রিক্ট লেভেল জাজ সাহেব সহ বড় বড় আইনজীবীরা সেখানে মতামত দিয়ে থাকেন। তো তারা কিন্তু এই জিনিসটাকে ভেটিং করে ওখান থেকেই তারা গ্যাজেট করে দেওয়ার মতো আলামত মানে সরি ওটাকে পেয়েছে, গ্যাজেট করার মতো পেয়েছে, কিন্তু তারপর আইন মন্ত্রণালয় তাদেরকে পাঠাতে হয়। আইন মন্ত্রণালয় কিন্তু কোনোদিনও এটা মানে অফিসিয়ালি কোনো জবাব দেয় নাই, অফিসিয়ালি কোনো রিপ্লাই এটা দেয় নাই। কিন্তু যেই দিন গেজেটটা পাবলিশ হলো তার 3 ঘন্টা অতিবাহিত হলেই কিন্তু 10 দিনের যে মেয়াদ বেঁধে দেওয়া সেই মেয়াদটা অতিক্রম করতো এবং আমাদের প্রস্তুতি ছিল যে আমরা কন্টেম্পট অফ কোর্টের দিকে যাব। সো এটা কিন্তু নির্বাচন কমিশনও জানতো, সো তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। গ্যাজেট প্রকাশ করার পরে এটা পাঠানো হয় পুরো ফাইলটা বিভিন্ন দপ্তরে, এর মধ্যে লোকাল গভর্নমেন্ট ডিভিশনে পাঠানো হয়। তো সিটি কর্পোরেশন আইন 2010 এবং স্থানীয় সরকার আইন 2009 এবং সিটি কর্পোরেশন আইন না বিধিমালা 2010, সেখানে আমি এটা পড়ে রেখেছি, স্পষ্টভাবে বলা আছে যে এটা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো পরবর্তীতে আমি এটা ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি পৃথিবীর বড় বড় দেশ যেমন আপনি লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, মেজরিটি যে ডেভেলপ কান্ট্রি দেশগুলোয় মেয়র নির্বাচনে একজন প্রার্থী জিতে আসার পরে একজন ডিস্ট্রিক্ট জাজ তাকে শপথ পড়িয়ে দেয়, বা একজন সিনিয়র জাজ। হ্যাঁ, এটা অনলাইনে গেলেই পাওয়া যাবে। শুধু বিশ্বের অল্প কয়েকটি দেশ, এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, উগান্ডা এই ধরনের, এবং সম্ভবত ইন্ডিয়া হতে পারে, আমার ঠিক খেয়াল নেই, কয়েকটি দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করে। আচ্ছা, এইটা গেল একটা ব্যাকগ্রাউন্ড। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়ার পরে আসল নাটকটি শুরু হয়। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা আমার কাছে চিঠিগুলো সমস্ত কাগজপত্র আমি যে কোনো সূত্রে পেয়েছি,
তারা রীতিমতো একটা চিঠি লিখে নির্বাচন কমিশনকে তারা এক প্রকার তারা ধমকানোর সুরে চিঠিটা ছিল যে কেন তারা আপিল করলো না, এবং কয়েকটা গ্রাউন্ডও সেখানে লিখে দেওয়া হয়েছে। এবং আমার ধারণা যে হয়তো বা এখানে আইন মন্ত্রণালয়ের কোনো যোগ সাজস থাকতে পারে, তারা হয়তো ওটা লিখে লিখে দিয়েছে যে এই গ্রাউন্ডে চিঠি। মানে মোট কথা পুরো উদ্দেশ্যটাই ছিল সময় ক্ষেপণ করে তারপরে যখন এই তাপসের যে প্রথম বোর্ড সভা সেটি 2nd of June 2020 হয়েছিল, মার্ক করেন 2nd of June 2020। সিটি কর্পোরেশনের আইনে বলা আছে যে প্রথম বোর্ড সভা থেকে আপনার 5 বছর মেয়াদ শুরু হবে। নির্বাচন কিন্তু হয়েছিল 2020 February 1 তারিখ, ঠিক আছে। গ্যাজেট পাবলিশ হয় তার 4-5 দিন পরে, কিন্তু তারপরে কোভিড এর কারণে ওরা শপথ নিতে পারে নাই। 2nd of June 2020 তাপস শপথ নেয়। তো ওদেরও টার্গেট ছিল যে যে করে হোক 2nd of June, আর তাহলে আরেকটা যখন মার পেছে ফেলে এটাকে শেষ করে দিব। মূলত তারা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইশরাক হোসেনকে এখানে বসতে দেওয়া যাবে না। এটা তাদের পলিটিক্যাল পার্টি যেটা হয়েছে, যাদের সাথে সরকারের সিদ্ধান্ত হয়েছে বসতে দেওয়া যাবে না। এবং আমি যতটুকু বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, একটা কথা একটু অ্যাড করে নিই অপ্রাসঙ্গিক, বাট এনসিপি নামক যে দলটি হয়েছে, আমি কিন্তু তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট সমর্থক ছিলাম, এখনো আমি অনেকটা রয়েছি। এবং আমি চেয়েছি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ শেষ হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক। এখানে নতুন ছাত্ররা আসছে, তারা একটা দলকে অপোনেন্ট তো লাগবে। আচ্ছা, তাদের অনেকের সাথে কিন্তু আমার কথা হয়, তারাও কিন্তু আমাকে বিষয়টি নিশ্চিত করেছে যে এটা তাদের পলিটিক্যাল ডিসিশন ছিল শুরু থেকেই, একদম ডে 1 থেকেই, হ্যাঁ, সরকারের উচ্চ পর্যায়ে থেকে। সো কোনোভাবেই তারা আমাকে দিত না। তো এখন কনক ভাই, আমি বলতে গেলে অনেক বলতে পারবো, ওই তারিখে এটা হয়েছে, এই তারিখে সেটা হয়েছে। আসিফ মোহাম্মদ শরীফ ভুঁইয়া অনেকগুলা ব্যাখ্যা দিয়েছেন, আইন উপদেষ্টা উনিও অনেকগুলো ব্যাখ্যা খালেদ মহিউদ্দিনের শোতে গিয়ে দিয়েছেন, কিন্তু একটার সাথে একটা কনফ্লিক্ট নেই। তো মোটা দাগে যদি বলি, একটা ব্যাখ্যা তারা প্রথম দেওয়া করছিল যে এটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে হাসিনার আমলে সব নির্বাচন নাকি বৈধ হয়ে যায়। কিন্তু বিষয়টা কিন্তু ঠিক তার উল্টা, তারা মুখে মুখে অবৈধ বলছে। আমি কিন্তু কোর্টে ফাইট করে এনে প্রমাণ করেছি হাসিনার রায়টা সময় ইলেকশনটা অবৈধ। এটা দালিলিক একটা প্রমাণ রয়েছে। এই মামলার 1 নম্বর আসামি হচ্ছে তাপস, 2 নম্বর হচ্ছে নুরুল হুদা। তাহলে আজকে কি দাঁড়ালো? এই সরকার তাপস এবং নুরুল হুদার পক্ষে কাজ করেছে, এটাই তো আলটিমেট রেজাল্টটা দাঁড়ালো নাকি? আচ্ছা ভাই, আপনি সরি, আপনি একটা প্রশ্ন করছিলেন, বললে অনেক বলা যাবে। মূলত বিষয়টা কিন্তু তাই দাঁড়ায়। আপনি হাসান আরিফ সাহেবের কথা তুললেন। হাসান আরিফ সাহেব একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের। এটা কিন্তু সর্বোচ্চ মানে আইনি কর্মকর্তা, এটাকে হেলা ফেলার বিষয় না। উনি অবশ্যই সমস্ত আইনি বিষয়গুলো মেনশন করে এই যে ধরেন হাসান আরিফ সাহেবের সময় কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাদত সাহেব শপথ নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন কোর্টের আদেশে। তো সেই জায়গাটা আমি আনতে চাচ্ছিলাম আর কি, যে হাসান আরিফ সাহেবের মতো সিনিয়র, মানে যাকে আইনজ্ঞ বলার চেষ্টা করছেন, হাসান আরিফ সাহেবের যে জ্ঞান আইন সম্পর্কে বা বিশ্লেষণ, সেই জায়গাটাই তো ওইটা তো হয়েছে। তো আপনার ক্ষেত্রে এই যে বাধা সৃষ্টি করা, সেটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। জি, আচ্ছা, হাসান আরিফ সাহেবের কি পরিণতি হয়েছে এটা কিন্তু একটা দেশবাসী জানে না, এবং আমার মনে হয় এটা আমরা ইগনোর করেছি ফর ভেরি লং টাইম। এটা আমাদের উচিত হয় নাই। শপথ পড়ানোর 3 দিনের মাথায় এলজিআইডি মিনিস্ট্রি ওনার থেকে নিয়ে যাওয়া হয় এবং আসিফ মাহমুদকে দেওয়া হয়। এটা কি আপনারা জানেন? 3 দিনের মাথায় একজন সিনিয়র মানুষ, কারণ তখন কিন্তু উপদেষ্টাদের এক একজনের 4টা-5টা করে মিনিস্ট্রি ছিল, হ্যাঁ। তো হাসান আরিফ সাহেব 4টা না 5টা এরকম ছিল। এলজিআইডি ওয়াজ ওয়ান অফ দেম। স্বাভাবিকভাবে এলজিআইডি ইজ লাইক দ্য লার্জেস্ট পলিটিক্যাল মিনিস্ট্রি, সিনিয়র একজন আইনজীবী মানুষকে দিয়েছে, এটাই স্বাভাবিক। উনি কেন শপথ পড়িয়েছেন বিএনপির প্রার্থীকে? 3 দিনের মাথায় ওনার মিনিস্ট্রিটি নিয়ে যাওয়া হয়। উনি আজকে জীবিত নেই, উনি থাকলে হয়তো আজকে অনেক কিছু আমরা মন্তব্য ওনার থেকে হয়তো বা জানতে পেতাম। তো তখন ওটা অলরেডি যেহেতু শপথ পড়ানো হয়ে গিয়েছে, তাই আর কিছু করার নাই, ওনাকে সরিয়ে দাও। আমার সময় আসলো যে শপথটাই পড়তে দেওয়া যাবে না। এবং সিমিলার একটা কেস, একদম হুবহু সিমিলার কেস কিন্তু ঢাকার নর্থেরও রয়েছে, এবং এখন সেটা রায় হবে না। এটা স্পষ্ট, সমস্যা ট্রাইব্যুনাল বলে দিয়েছে ভাই আমরা এটা ধরবো না, মানে এইরকম আর কি বিষয়টা। মানে আপনার বিষয়টা নিয়ে ইশরাক, আমার অবজারভেশন হচ্ছে আদালতের আদেশ অনুযায়ী
নির্বাচন কমিশনকে গেজেট করতে নির্বাচন কমিশন বাধ্য, এবং সেই অনুযায়ী আপনাকে শপথ দিতে বাধ্য। কারণ না হলে কন্টেম্পট অফ কোর্ট, একদম সহজ পরিষ্কার হিসাব। আদালতের, আপনি যদি হাসিনা আমলের মতোই যদি আদালতকে আদেশ অমান্য করেন, বা হাসিনা আমলের মতোই যদি আইনি মার প্যাচে ফেলেন, যেটি আপনি বলছিলেন যে কোনোভাবে ২রা জুন পার হয়ে গেলেই আর এটার কার্যকারিতা থাকে না, ওই জিনিসটার জন্য তারা এটাকে মানে এটা তাদের ইন্টারপ্রিটেশন, এটা নিয়ে আমার ব্যাখ্যা রয়েছে, বাট এখন আমি আর ওইসব ব্যাখ্যায় যাব না, বিকজ এখানে দে আর অ্যাট ফল্ট। হ্যাঁ, আমি কিন্তু টাইমলি সব করেছি। সো আমি যদি এখন আবার একটা আইনি লড়াই শুরু করি, আমি যদি আবার উচ্চ আদালতে গিয়ে ইয়ে করি, আমি শিওর আদালতও কনভিন্সড হবে এবং বলবে যে না ঠিক এটা তোমাদের দোষ, একে শপথ করতে দিতে হবে। বাট ওরা চাচ্ছিল যে আমি এইটাই করি, এইসবের মধ্যেই ব্যস্ত থাকি। আমার একটা অবজারভেশন হচ্ছে যে ধরেন আপনি এই হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনি একজন অ্যাক্টিভ মানুষ ছিলেন, আপনার যে বয়স বা এনসিপি তে যারা আছে তারা অলমোস্ট সমবয়সী বা একটু সিনিয়র জুনিয়র। তো এবং ধরেন মাঝখানে আমরা দেখলাম যে যখন বিএনপির কেউ কেউ মনে করছিল যে আওয়ামী লীগের প্রতি একটু সফট টোন ইউজ করছিল, তখন আপনি কিন্তু আপনার জায়গাটা খুব কড়া টোনে ছিলেন, কোনোভাবে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হবে না। তো একটা ইয়াং একটা গ্রুপ তারা আপনার ব্যাপারে এই যে এনিমিটিটা করলো, এবং এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা বিষয় সামনে চলে আসছে যে এদেরকে চেয়ারে রেখে জাতীয় নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে। মানে ধরেন যে সিম্পল একটা মেয়র পদের জায়গাটায় তারা কনসিডার করতে পারছে না। সাদাত সাহেব শপথ নেওয়ার 3 দিন পরে হাসান আরিফ সাহেবকে সরাই দেওয়া হয়েছে। আপনার একটা আদালতের আদেশের পরে তারা নানা প্যাচপুচ খেলে এখন একটা অবস্থানে আসছে। তো আপনি কি মনে করেন যে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা এদেরকে দেখে বা এই উপদেষ্টা পরিষদের অনেকেই রেখে নির্বাচনের ফলাফল, নির্বাচন কি হতে পারে আপনি কি মনে করেন? এখন আপনি মেইন পয়েন্টে এসেছেন, একদম মূল জায়গাটিতে এসেছেন। আসলে কমল ভাই দেখেন, আপনি আমাকে যতটুকু চেনেন, প্লাস আমারও যারা কাছের মানুষ ছিলেন, তারা কিন্তু প্রথম বেশ অবাক হয়েছেন যে কি মানে আমি সামান্য মেয়রের জন্য কেন এরকম করছি। কারণ কোনোদিনও আমি ক্ষমতা লোভী ছিলাম না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বিষয়টি কনফ্লিক্টের জায়গায় তখনই যায় যখন আমি দেখলাম যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। তখনই আমি এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিলাম, কারণ তখনই আমার কাছে মনে হলো যে এখানে তো একটা দলের জন্য বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে সেই দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, তার মানে আগামী নির্বাচনের সময়ও করবে। এটা আমি স্পষ্ট হয়ে গেলাম। তখনই আমি এটা নিয়ে মানে আমার কথা বলা শুরু করলাম। আসলে এইখানে যে মেয়রের যে ইয়েটা হয়েছে, টু বি অনেস্ট আমাদের এখানে কোনোদিনও ইন্টেনশন ছিল না যে এইখানে অফিস টেক আপ করার। এটা জাস্ট সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল, টু মেক শিওর যে আমরা কাগজে কলমে জিতেছি, এবং তাপস অবৈধভাবে যে আমার থেকে ফলাফল ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেটা একটা জাস্টিস আমি পেয়েছি, এবং অন পেন এন্ড পেপার তার নামটা থাকবে না, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এতটুকুই ছিল আমাদের উদ্দেশ্য। যখনই তারা এটাকে নিয়ে বাধা দেওয়া শুরু করলো এবং আমি দেখলাম যে কি ব্যাপার, উপদেষ্টারা ফোন করছে, একে ফোন করছে, ওখানে বাধা দেওয়া হচ্ছে, তখনই এই জিনিসটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। তখন আমি আমার পার্টির থেকে পরামর্শ নিলাম, তারাও খুব অবাক হলো এবং আমি নিজে খুব অবাক হলাম যে আমার সাথে এই আচরণটা কেন। একটা ছোট্ট ঘটনা এখন মনে পড়ছে, আজকে একটু অ্যাড করতে চাই। যেদিন এই সরকার শপথ নেয় সেই দিন আমরা সবাই বঙ্গভবনে ছিলাম, আমি সাথে অনেক দলের সব দলের নেতারা ছিলেন, আমিও ছিলাম, আমাদের দলেরও ছিলেন। তখন 2জন ইয়াং ছাত্র উপদেষ্টার ব্যাপারে চারদিক থেকে, পেছন থেকে ক্রমাগত বিরূপ মন্তব্য আসছিল, ক্রমাগত। একমাত্র আমি সেদিন জোর গলায় আমি একটা দাবি করেছিলাম যে আমি একজনকেও বিশ্বাস করি না, যদি কেউ আমাদের এই স্পিরিট ধরে রাখতে পারে তাইলে এই 2জনকে আমি বিশ্বাস করি, শেষমেশ এরা গিয়ে ইয়া করবে না। হ্যাঁ, এবং তখন সবাই আমার উপরে বেশ, যেহেতু আমি একটু জোর দিয়ে গলায় কথা বলি, সবাই আমার উপর একটু বিরক্তই হয়েছিল। যাই হোক, ওটা অপ্রাসঙ্গিক। আমি মনে করি যে এখানে আপনি একটা শব্দ ইউজ করেছেন এমনিটি, আসলে আমি বলবো না এমনিটির জায়গা নাই এখানে, অন্য আরো কোনো বিষয় থাকতে পারে, আরো বড় রাজনৈতিক, জাতীয় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিভিন্ন বড় দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এটার সাথে জড়িয়ে পড়েছে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি
5ই অগস্টের পরে আমরা কিন্তু কোনো ওয়েস্টার্ন জাতিতে পরিণত হয়ে যায় নাই। আমাদের রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু সেই জায়গাতেই রয়েছে। অবশ্যই সেই বাস্তবতাটা আমরা পরিবর্তন চাই, কিন্তু সেটা এখন আমরা অর্জন করতে পারি নাই, ভবিষ্যতে আমরা করবো। সেই বাস্তবতা হচ্ছে শক্তির রাজনীতি। মাঠে শক্তি বলতে আমি অস্ত্রীয় শক্তি বলছি না, জনশক্তি প্রদর্শনের মাঠে রাজনীতি। যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত কিন্তু এই জিনিসটা